সকালে উঠে আভা নিচে চলে এসেছে। বড় আম্মু, আমি কি কাজ করব বলো তো? তুই রান্নাঘরে কেন? আয়ান বলেছে তুই আজ কলেজে যাবি, কয়দিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা। যা, তুই ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে কলেজে যাবি। তোমরা এমন কেন? আগেও কাজ করতে দিতে না, এখনও দিচ্ছ না? হ্যাঁ, রান্না করতে দিয়ে আর তুমি হাত পুড়িয়ে ফেলো, তাই না? মোটেও আমি হাত পুরাতাম না। আমি আসলে নিজের রুমে চলে গেলাম। আমার সব জামাকাপড় এখানেই আছে। 8টা বাজে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু, খেতে দাও, কলেজে যাব। এত তাড়াহুড়ো কেন? দিচ্ছি গো বাবা। আম্মু, আমি তোমার বাবা হয়ে গেলাম? তুমি তোমার বাবাকে আমাকে বানিয়ে দিলে? মায়ের সাথে ফাজলামি করিস? দাঁড়া, দেখাচ্ছি মজা, বলে কান ধরে টানতেছে। আম্মু, লাগছে, ছাড়ো। ছোট আম্মু, উফ সরি, শাশুড়ি আম্মু, ওকে আরো জোরে কান মলে দিন। ও দিন দিন আরো অনেক ফাজিল আর বেয়াদব হয়ে যাচ্ছে। আমি ভাইয়ের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে রাগী গলায় বললাম, আমি বেয়াদবির কি করলাম যে আমাকে বেয়াদব বলছেন? বেয়াদবি তো করেছিস, আমাকে ডাকিসনি কেন? একা একাই চলে এসেছিস। তুই এখন আমার বউ, আমার সকালে চা লাগবে নাকি কফি লাগবে সেসব দেখবি, তা না করে লাফিয়ে লাফিয়ে বেড়াস। এলেন আমার বর সাহেব রে, ওনারে আবার চাকর হয়ে গিয়েছি আমি, বলে মুখ ভেঙচি দিল। এই আবার বেয়াদবি করছিস? শাশুড়ি আম্মু, তোমার মেয়েকে শেখাও জামাইকে কিভাবে সম্মান করতে হয়, কিছুই জানে না দেখছি। আর বলিস না বাবা, ওটা একটা গাধা, তুই তো জানিস, একটু শিখিয়ে পড়িয়ে নিস, বলে আমার দিকে চোখ পাকিয়ে তাকালো। আম্মু, খেতে বস, কলেজে যেতে হবে নাকি যাওয়ারও ইচ্ছা নেই? আজব, যাবো না কেন? এই জন্যই তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি। চোখে দেখেন না নাকি কানা? চোখে তো খুব সুন্দর জিনিসই দেখি, যেটা দেখলে নেশা ধরে যায়, কাছে যেতে ইচ্ছে করে। আয়নের কথা শুনে আবার গলার খাবার আটকে নাকে মুখে উঠল। পানি খা, পানি খা তাড়াতাড়ি, বলে আয়ান পানির গ্লাসটা মুখের সামনে ধরে। আভা পানি খেয়ে কিছুটা স্বস্তি পায়। সামান্য কথা শুনে এমন হেঁচকে উঠছে, আল্লাহ না জানি আমার কপালে বাসরাত লেখা আছে কিনা। আয়নের মুখ চেপে ধরে। আরে চুপ করুন, এখানে আম্মু, বড় আম্মু ওরা আছে, ওরা শুনতে পেলে কি হবে? আই ডোন্ট কেয়ার, গাছাড়া ভাব নিয়ে সে বলল, আমি গাড়ি বাহির করছি, তুমি বাইরে আসো। আয়ান বাইরে গেল। আভাও খাওয়া শেষ করে আম্মু বড় আম্মুকে বলে যাচ্ছিল, তখন আবির আর নিশির কথা মনে হলো। বড় আম্মু, নিশি আপু ওঠেনি? কে জানি, হয়তো উঠেছে, আমি উপরে ডাকতে যেয়ে চাইনি। আচ্ছা, আমি যাচ্ছি বলে আভা আবার নিশিদের রুমে গেল। আপু, উঠেছো তোমরা? কে? আভা, ভিতরে আয়। আপু, ভাইয়া, আমি কলেজে যাচ্ছি, তাড়াতাড়ি আসবো, কলেজ থেকে এসে জমিয়ে আড্ডা দিব। ঠিক আছে, যা। একা যাবি নাকি আয়ান ভাইও যাবে? উনি নিয়ে যাবেন, দাঁড়িয়ে আছে নিচে। আরে বাহ, রাতের মধ্যে সব মনোমালিন্য শেষ। আমি তো জানি আয়ান আভাকে ছাড়া থাকতেই পারবে না। আবিরের কথা আভা লজ্জা পেয়ে বাইরে এসে ফিরে গিয়ে বলে, আপু, ভাইয়া, বড় আম্মু তোমাদের নিচে খাওয়ার জন্য ডাকছে, তোমরা তাড়াতাড়ি আসো। মামুনি, কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি আব্বু, কয়দিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা। একা যাচ্ছ? না আব্বু, আয়ান ভাইয়া নিয়ে যাবে। ও আচ্ছা, যাও, ভালোভাবে যাও। আয়ান ভাইয়া রাস্তার পাশে গাড়ি রেখে আমার জন্য অপেক্ষা করছিল। রাস্তার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আর ওনার দিকে তাকিয়ে আছে। মেজাজটা গরম হয়ে গেল। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? গাড়ির ভিতরে যা, যে তারপরে বস। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, এত দেরি হলো কেন? আগে আমার কথার উত্তর দিন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? কেনই বা দাঁড়িয়েছিলেন? আর রাস্তা দিয়ে যেসব মেয়েরা যাচ্ছিল সবাই আপনার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তাকিয়েছিল, কারণ আমি অনেক হ্যান্ডসাম, সেটা তুই ভালো করেই জানিস। তোর তো গর্ব করা উচিত, আমার মতো হ্যান্ডসাম হাজব্যান্ড পেয়েছিস। রাখবেন না বলে দিলাম, আর কোনো মেয়ের দিকে চোখ তাকালে আমি একদম চোখ তুলে নিব। তাই নাকি? এত সাহস আবার আছে? হ্যাঁ, সাহস তো আপনি জানেনই না। জানেন আমি কে? আমি হচ্ছে আয়ান খানের একমাত্র বউ। সাহস তো একটু থাকবেই। হয়েছে হয়েছে, ঢংবাদ দিয়ে গাড়িতে উঠেন। আমাকে কলেজে নামিয়ে দিয়ে উনি ওনার কাজে চলে গেলেন। আজকে কলেজে সিমি আসেনি, রুহি এসেছে। কিরে, আজ সিমি আসলো না কেন? জানি না ইয়ার, ফোন করলাম কিন্তু ফোনও ধরলো না। শুনেছিস পরীক্ষা তো 10 তারিখ থেকে, আর মাত্র 8 দিন বাকি আছে। কি বলিস, এত তাড়াতাড়ি রুটিনও দিয়ে দিল? তো কি তোর জন্য বসে থাকবে নাকি? পরীক্ষার ফি জমা দিতে হবে আজ। কিন্তু আমি তো টাকা আনিনি। আয়ন ভাইকে ফোন করে বল এসে দিয়ে যাবে। হ্যাঁ, ফোন করে বলবো যে আসলে পরীক্ষার ডেট দিয়েছে আর আজকে একটু পরীক্ষার ফি জমা দিতে হবে, কিন্তু আমি তো টাকা আনিনি তাই। আচ্ছা, তুমি অপেক্ষা করো, আমি একটু পর আসছি, বলে ফোন কেটে দিলাম। ভাইয়া কি বললো, আসবে? হ্যাঁ, বললো তো একটু পর আসবে। ভাইয়া আসবে, তাহলে তুই তো ভাইয়ার সাথেই চলে যাবি, আমি বাসা যাই। ঠিক আছে, সাবধানে যাস। আর সিমির কি হয়েছে জানাস? ওকে ডিয়ার, বলে রুহি চলে গেল। আমি একাই বসে আছি। অনেকদিন পর রাকিব ভাইয়াকে দেখলাম, আমার দিকে আসছে। কেমন আছো আভা? কথা না বললে অভদ্রতা দেখায়, তাই বললাম, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি কোনো মতো। আমি তোমার কথা দিয়েছিলাম, তাই এতদিন তোমার সামনে আসিনি, আজ আসলাম। তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা হবে না? আমি কিছু বলবো তার আগেই ওর মনে জায়গা হবে শুধুমাত্র আমার জন্য। রাকিব সাহেব, ও চাইলে ওর মনে আমার ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবে না, কারণ ওর মন প্রাণ সবকিছুতে আমি লিখিতভাবে আমার করে নিয়েছি। উনি আবার কখন এলেন? লিখিতভাবে আপনার করে নিয়েছেন মানে?
মানে হলো আমার আর আভার বিয়ে হয়েছে। আয়ানের কথা শুনে রাকিব তো অবাক, ও কল্পনাও করতে পারেনি আভার এত তাড়াতাড়ি বিয়ে হবে। শুনতে পেরেছেন, ও আমার বউ, তাই পরের বউকে কখনোই ভালোবাসার কথা বলবেন না। আভার হাত ধরে নিয়ে যাচ্ছে আয়ান। রাকিব হাতের দিকে তাকিয়ে আছে, চোখে জল টলমল করছে, হয়তো ভালোবাসা হারানোর জন্য। না পাওয়া ভালোবাসার কতটা যন্ত্রণা সেটা শুধু রাকিব বুঝতে পারছে। স্যার, আসতে পারি? আরে আয়ান যে, আসো আসো। তা কি মনে করে কলেজে? ওর পরীক্ষার ফি জমা দিতে আসছি স্যার। আভা কে হয় তোমার? আভা আমার ওয়াইফ স্যার। ওয়াও, কবে বিয়ে করলে? দাওয়াত তো পেলাম না। আসলে বিয়েটা হুট করে হয়ে গেছে স্যার, তাই কাউকে জানানো হয়নি। আচ্ছা বুঝেছি। এই যে মা, ভালোভাবে পড়ো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। আভাকে বলল। জি স্যার, চেষ্টা করব। স্যার আজ আসি তাহলে, বলে বাইরে চলে আসলাম। চলো, কিছু খেয়ে নিবে। কি খাবে বলো? আমি যা খেতে চাইবো তাই খেতে দিবেন? বলো কি খাবে? কলেজের পাশে ফুচকার দোকান আছে, ওখান থেকে ফুচকা খাবো। না না, রাস্তার পাশের এই আনহেলদি ফুচকা খাওয়া যাবে না। ফুচকা বাদে যা খেতে চাইবে তাই খাওয়াবো। প্লিজ চলুন না, আজকেই খাই শুধু। আবার যেদের জন্য বাধ্য হয়ে ফুচকার কাছে গেল খেতে নিতে। মামা, 1 প্লেট ফুচকা দেন। 1 প্লেট কেন? না মামা, আপনি 2 প্লেট ফুচকা দেন। আভা, এসব রাস্তার ফুচকা খাওয়া ভালো না। 1 প্লেট খাও, পরে অসুস্থ হয়ে যাবে। না, কিছুই হবে না। আমি, সিমি, রুহি কলেজে এসে প্রতিদিনই খেতাম, কিছুই হয় না বুঝলে। তোমাকে বুঝিয়ে লাভও নেই, যাও যত ইচ্ছে খাও। আভা একের পর এক ফুচকা খেয়ে চলছে, আয়ন শুধু তাকিয়ে আছে। আয়নের মুখের সামনে ফুচকা ধরে আভা বলে, আপনি খাবেন না? না, মুখের সামনে থেকে সরাও, আমি এসব ফালতু জিনিস খাই না। কি, আপনি আমার প্রিয় ফুচকাকে ফালতু বললেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করবা নাকি রেখে চলে যাব? আপনি সবসময় রেখে যাওয়ার ভয় দেখান কেন বলেন তো? আমি কি একা যেতে পারি না? জান আপনি, খাওয়া শেষ। আভা আয়ানকে টান দিয়ে নিয়ে চলে আসলো। আরে এভাবে টেনে নিয়ে আসছেন কেন? মানুষ দেখলে কি ভাববে? কি আর ভাববে যে তুলে নিয়ে যাচ্ছে? তুলে নিয়ে যাচ্ছেন দেখলে আপনাকে ধরে গণধুলাই দিবে। আমার বউকে আমি তুলে নিয়ে যাব, এতে কারো কোনো সাহস আছে আমাকে মারার? আমি তো বলবো না যে আমি আপনার বউ, আমি বলবো আপনাকে আমি চিনি না। আপনি আমায় তুলে নিয়ে যাচ্ছেন, তখন মজা বুঝবেন। মারবো একটা চর। সবসময় মাথায় শুধু শয়তানি বুদ্ধি ঘোরে, তাই না? আর কারো সাহস নেই আয়ান খানের গায়ে হাত দেওয়ার। গাড়িতে বসো, আজকে এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব? গেলেই দেখতে পারবে, এখন চুপ করে থাকো। আভা চুপচাপ গাড়িতে বসলো। আয়ন ড্রাইভ করছে। কোথায় নিয়ে যাবে বললে কি হতো? শয়তান একটা, কিছু জিজ্ঞেস করতে যাবে তা না, তাই চুপচাপ দেখি কোথায় নিয়ে যায়। সূর্য ডুবুডুবু ধরণীতে সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে সন্ধ্যার হলদেটে আলো, নদীর আঁকাবাঁকা গতিময় পথ, মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছে। এমন ঢেউ খেলানো সেই শাড়ি যেন শিল্পীর আঁকা আকাশের বুকে নিখুঁত কোনো নৈসর্গিক দৃশ্য, যা কেবল ছোটবেলায় বইয়ের পাতায় দেখা যেত। আয়ন ভাইয়া আমায় একটা নদীর পাড়ে নিয়ে এসেছেন। পরিবেশটা খুবই সুন্দর। নদীটির একপাশে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, সবুজ ঝিরিঝিরি পাতার মাঝে লাল টকটকে কৃষ্ণচূড়া কি যে অপূর্ব লাগছে, চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। আমি আর ভাইয়া পাশাপাশি বসে নদীর জলে পা ডুবিয়ে বসে আছি। মাঝে মাঝে নদীর পানিগুলো পা দিয়ে উপরে ছিটিয়ে দিচ্ছি, নিজে নিজেই হাসছি। আয়ন ভাইয়া মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। উত্তরে স্নিগ্ধ বাতাস ছেড়েছে, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। খুব বিরক্ত লাগছে চুলগুলো। আমার বিরক্তিকর চাহনি দেখে উনি আমার চুলগুলো সযত্নে কানের পাশে দিয়ে দিল। আমরা দুজন মিলে নদীর পাড়ে ঘাসের উপর বসে খালি পায়ে হাত ধরে হাঁটছি। এই অনুভূতিগুলো খুবই সুন্দর। এই যে প্রিয় মানুষের হাত ধরে নদীর পাড়ে পা ডুবাচ্ছি, হাত ধরে হাঁটছি, ইচ্ছে করছে সময়টা থমকে যাক। সত্যি যদি এমনটা হতো খুবই ভালো হতো। রাত হলো, বাসায় যেতে হবে। চলো না, আর একটু থাকি প্লিজ, জায়গাটা আমার খুব ভালো লেগেছে। অন্য আরেকদিন নিয়ে আসবো, আজকে বাসায় চলো। তোমার দিন পরীক্ষা, পড়তে হবে, ভুলে গেছো? বাসায় রুমে এসে আমি খপ করে সোফার মধ্যে বসে পড়লাম। উনি তো আমায় আজকে অনেক সুন্দর সময় উপহার দিলেন, আমারও ওনাকে কিছু দেওয়া উচিত। অনেক ভেবে উনি আমার কাছ থেকে কালকে যেটা চেয়েছিলেন সেটাই দিব। উনি আমায় কত ভালোবাসেন, আমার উপর ওনার অধিকার রয়েছে। আমি একটা কালো জর্জেট শাড়ি নিয়ে অন্য রুমে গেলাম। আমি তেমন শাড়ি পরতেই পারি না, অনেক কষ্টে কোনো মতে পরেছি, যদিও ভালো হয়নি। আলমারি খুঁজে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর কালো ট্রাউজার আর সাদা গেঞ্জি পরে আসলেন। আমার বিপরীত পাশের সোফায় বসলেন। উনি আমায় খেয়াল করেননি, উনি পায়ের উপর পা তুলে বসলেন, কপাল টান টান করে আমার দিকে তাকালেন। আমি যে হাতের উপর হাত রেখে কাচের চুড়িগুলো বাজাচ্ছি, তাতে নুপুরের ঝিনঝিন শব্দ হচ্ছে। কালো জর্জেট শাড়িতে শরীরের প্রায় অংশ আবছা দেখা যাচ্ছে। উনি সেদিকে খেয়াল রেখে বললেন, আচ্ছা তারপর বলো, বাহির থেকে এসে কি আমায় মেরে ফেলার ধান্দা করছো? আমি কেন আপনাকে মারতে যাব? তাহলে এত সেজেছ, শাড়ি পরেছ? উনি নেশা ধরানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ওইভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি দেখছেন? দেখছি না, ভাবছি। কি এই যে কখন পাগল টাগল হয়ে যাব? কেন? বউ সারাক্ষণ মুগ্ধ করে চলছে, শাড়ি পরে সে যে বসে থাকলে পাগল না হলেও অন্যায় হবে। পাম দিচ্ছেন কেন? উনি চট করে আমার পাশে এসে আমায় জড়িয়ে ধরে বললেন, এত যে সেজেছ আমি তো পাগল হয়ে যাচ্ছি।
কারো কাছে ধরা দিব না, তাহলে এভাবে সামনে না আসতে। আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি কি আজ আমার হবে? মায়া ধরানো চোখে তাকে কাছে পাওয়ার আকুল নেশা সেটা আয়ানের চোখে দেখতে পাচ্ছি। আভা মাথা নিচু করলো। আমি কি তোমার নিশ্চুপ থাকাকে সম্মতি ধরে নিব, নাকি মুখেই বলবে? সব কথা মুখে বলতে হবে কেন? আমি আজ সেজে আসছি, আপনার কাছে এসেছি, তারপরেও বলতে হবে? আপনি বুঝেন না বলে লজ্জায় মাথা আভা নিচু করে নিল। আয়ান যা বুঝার বুঝলো, আভাকে চট করে কোলে তুলে নিল। আভাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের সমস্ত ভার আভার উপর ছেড়ে দিল। আয়ান আভার পুরো মুখে পাগলের মতো চুমু দিচ্ছে। আয়ানের প্রতিটা ছোঁয়ায় আভা শিউরে উঠছে। আয়ানের উম্মাদ ভালোবাসায় আভা সায় দিচ্ছে। দুজন ভালোবাসার মানুষ একে অপরের সাথে মিশে গেল। এই চাঁদনি রাতে ওদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। ভোরবেলা আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে কেউ আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখি আয়ান ভাইয়া ওনার বাহুডোরে আমাকে জড়িয়ে রেখে ঘুমিয়ে আছেন। কি স্নিগ্ধ সুন্দর দেখাচ্ছে ওনাকে। কি দরকার এত সুন্দর হওয়ার? বাহিরে বাহিরে হলে শুধু মেয়েরা তাকিয়েই থাকে। ওনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করতেছে, একটা চুমু দিয়ে দিই। যেই ভাবা সেই কাজ, টুপ করে গালে একটা চুমু দিয়ে দিলাম। ওনার বাহুডোর থেকে বাহির হতে যাচ্ছি, কিন্তু পারছি না, উনি ছাড়ছেনই না। অনেক কষ্টে টেনে টুনে ছাড়িয়ে নিয়ে গোসল করতে গেলাম। গোসল শেষে একটা প্রিন্টের শাড়ি পরেছি। উনি এখনও ঘুমাচ্ছে। আমি আমার পরীক্ষা কালকে পড়তে বসার কথা থাকলেও পড়া হলো না, তাই সকালে বই নিয়ে বেলকুনিতে টুলের উপর বসলাম। বাহিরে সূর্য এখনও ওঠেনি, একটু আধার আছেই। 10 মিনিটের মধ্যে সূর্য উঠবে বলে মনে হচ্ছে। বই নিয়ে পড়ছি, একটু পর সূর্য উঠল। এই দৃশ্যটা দারুণ। বেলকনি থেকে বাহিরের রাস্তার সাইডটা দেখা যায়। অনেকে হাঁটতে বাহির হয়েছে। আমি আমার পড়ায় মনোযোগ দিলাম। পরীক্ষায় পাশ করতে হবে, নয়তো আয়ান ভাই আমাকে কাচিয়ে চিবিয়ে খাবেন। ভোর 5টা থেকে পড়ছি, এখন বাজে 7টা। একটু পর পিছন থেকে দেখি কেউ আমাকে কোলে তুলে নিল। এই ছোঁয়াটা আমার চেনা, যা কালকে উপলব্ধি করেছি। মাথা ঘুরে দেখি আয়ান ভাইয়া আমাকে কোলে তুলে নিয়ে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। আরে কোলে তুলে নিয়েছেন কেন? নামান, ভয় পাচ্ছ নাকি? রাতের মতো বেডে নিয়ে যাই বলে আবার চোখ মারলেন। ছি, আপনি কি অসভ্য! এসব মনে করে আমাকে লজ্জা দিচ্ছেন, লজ্জায় ফেলতে চাইছেন। আমাকে নামিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলল, ওরে আমার লজ্জাবতী বউরে, কালকের পর এত লজ্জা কিভাবে আসে? আপনি জানেন না লজ্জা হলো নারীর ভূষণ? আচ্ছা, জানতাম না তো। এবার থেকে তাহলে তোমায় আরো বেশি করে লজ্জা দিতে হবে। তুমি কি জানো লজ্জা রাঙা মুখে তোমাকে কতটা সুন্দর লাগে? ইচ্ছে করে খেয়ে ফেলি। আমি কি খাওয়ার জিনিস নাকি যে খেয়ে ফেলবেন? তুমি হচ্ছে চকলেটের মতো, দেখলেই খেতে ইচ্ছে করে। বলে আয়ান গোসল করতে গেল। আবার নিচে নামলো। ওর আম্মুকে বলল, কি কি করব আম্মু বলো তো? বড় আম্মু বললে তো কিছুই করতে দেয় না। আমার উপর রাগ উঠাস না, তোর না পরীক্ষা, আবার এসেছিস? বড় আম্মু, আমি এখন এবারের বউ, তাই আমাকেও কিছু কাজ করতে দাও। এসেছে এবারের বউ হতে, তুই আমাদের মেয়ে ছিলি আর মেয়েই থাকবি। মুখ বাঁকা করে রান্নাঘর থেকে বাহির হয়ে আসলাম। আবির ভাইয়া আর নিশিয়াপু নেই। ওহ, আপনাদের বলাই হয়নি, কালকে রাতে বাসায় ফিরে শুনি আবির ভাইয়া আর নিশিয়াপু চলে গেছে। আবির ভাইয়ার কোন এক আত্মীয় মারা গেছে, তাই নয়তো ওদের 2 দিন থাকার কথা ছিল। কেটে গেছে কয়েক মাস। আমার পরীক্ষাও শেষ কবেই। টেস্ট পরীক্ষা দিয়েছি কেউ কোনো মতো, এখন ফাইনাল পরীক্ষাটা বাকি, আর মাত্র 3 মাস। বিকেলে সোফায় বসে টিভি দেখছি আর চিপস খাচ্ছি। কি বাচ্চাদের মতো কার্টুন দেখছো? রিমোট দাও। রিমোটটা কেড়ে নিয়ে উনি ক্রিকেট খেলায় দিলেন। আমার তো রাগ উঠলো, আমি কার্টুন দেখতে ভালোবাসি। আমিও রিমোটটা নিয়ে টিভি অফ করে দিলাম। কি হলো, অফ করে দিলে কেন? আপনি আমায় কার্টুন দেখতে দিলেন না, তাই আমিও আপনাকে খেলা দেখতে দিব না। এক পর্যায়ে ঝগড়া লেগে গেলাম। এই চুপ কর তোরা, এত বড় হলি, বিয়ে হলো, তবুও তোদের ঝগড়া লেগে আছে? বড় আম্মু, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার ছেলের। উনি আমায় কার্টুন দেখতে দিলেন না। কার্টুন দেখতে আসছে, আর কয়দিন পর নিজের বাচ্চা হবে, তখন মনে মনে বাচ্চাদের সাথে কার্টুন দেখা নিয়ে ঝগড়া লাগবে? মোটেও না। আপনার মতো সবাই ঝগড়াটা নাকি? আমার বেবিরা অনেক ভালো হবে। এত কথার মাঝে খেয়াল করলাম যে বড় আম্মু আছেন। আয়ান, আভা চুপ কর, আর শোন, এবার তাহলে একটা বাচ্চা নিয়েও নে, এত পরিকল্পনা না করে। বড় আম্মু চলে গেল। আমি ওনাকে বললাম, কি দরকার ছিল বাচ্চার কথা বলার? বড় আম্মু কি ভাবলো তাতে আমার কি? আর একদিন তো বাচ্চা নিতেই হবে। সন্ধ্যায় আবির ভাইয়া ফোন করে জানালো নিশিয়াপু প্রেগনেন্ট। বাড়ির সবাই খুশি। আমরা রাতে আবির ভাইয়াদের বাসায় যাব। রাতে আবির ভাইয়াদের বাসায় যাচ্ছি। আব্বু আর বড় আব্বু মিষ্টি কিনতে গেল। আমরা আগেই নেমে গেলাম। ভিতরে গিয়েই নিশিয়াপুকে জড়িয়ে ধরলাম। আপু আপু, আমি অনেক খুশি, আমি খালামণি হব। আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। বাচ্চাটা আমায় খালামণি ডাকবে। বললেই হলো বাচ্চা তোমায় মামি ডাকবে। মামার বউ মামি না, আমি আগে ওর খালামণি, তারপর মামি। আচ্ছা শোনো ভাইয়া, বাচ্চা আগে আসুক, তারপর যা ডাকতে বলো, ভালো লাগবে তাই ডাকবে। আনোয়ার খান আর মনোয়ার খান মিষ্টি নিয়ে হাজির হলেন। এ কি বেয়াই, এত মিষ্টি কেন আনছেন?
আরে বেআইন, আমার মেয়ে মা হবে, এই খুশিতে পুরো পাড়া মিষ্টি খাওয়াতে হবে, আপনি এগুলোকে সবাইকে দিয়ে দিবেন, আমি কি আসবো? শরীফ ভাইয়া আসুন। আয়ান ভাইয়া, আবির ভাইয়া আর শরীফ ভাইয়া একসাথে হলেন। কনগ্রেচুলেশনস আবির, এত তাড়াতাড়ি বাবা হয়ে গেলে। বাসরাত থেকে প্ল্যান করে রেখেছিলে নাকি? ভুলেই চোখ টিভি দিলেন। চুপ করো, আয়ান আছে, যতই হোক ওর বোন, লজ্জা লাগতেই পারে, তাই না শালা বাবু? আমি তো শালাই কিভাবে, আমি নিশির বড় ভাই, সো ভাইয়া ডাকবি। আর একটু ভাব নিয়ে বললো আয়ান। শালা তোরে ভাইয়া ডাকবো? বসে থাক। ওনারা তিনজন মিলে হাসাহাসি করছে। সবাই নিশি আপুকে জিজ্ঞেস করতেছে কেমন লাগছে, কি খেতে ইচ্ছে করছে। 1 মাস সবে, তাতেই সবার এত মাতামাতি। ওদের বাচ্চা আসলেও নিশ্চয়ই সবার অনেক মাতামাতি হবে। ভাবনার মাঝে নিশি আপু বলল, দেখ আভা, এরা এখনই এমন করছে, আরো কতদিন পরে আছে, আজকে আমাকে সবাই খাইয়ে মোটা করে ফেলবে মনে হচ্ছে। আরে আপু, এই সময় বেশি করে খাওয়াই উচিত। আভা, তুইও ওদের দলে গেলি, যাক তোর সাথেও কথা নেই। আরে আপু, রাগ করো না, সবাই তোমার ভালো চায়। রাতে আবির ভাইয়াদের বাসায় না খেয়ে আসতেই দিবে না, সবাই খেয়ে আসার জন্য রেডি। বড়রা সবাই বাসা থেকে বাহিরেই গেল। আমি, নিশি আপু, আয়ান ভাইয়া, আবির ভাইয়া, শরীফ ভাইয়াও নিচে আছি। আয়ান ভাইয়ের পাশে আমি দাঁড়িয়ে আছি। আবির ভাইয়া সবার সামনে আয়ান ভাইকে বলল, দোস্ত, আমি তো বাবা হয়ে যাচ্ছি, আমার ছেলে হবে, দেখে নিস। এবার তোর পালা বাবা হওয়ার, আর তোর কিন্তু মেয়ে হবে। তোর মেয়ে আর আমার ছেলে বিয়ে দিস দোস্ত। দোস্ত থেকে ভাইরা আর বিয়েই হব, কি বলিস? আজকে থেকে কাজে লেগে পড়। আমি তো লজ্জায় সবার সামনে শেষ। ওরা এসব বলছে। আয়ান ভাইয়া আবিরকে বললেও, তোর কি লজ্জা নেই? এখানে নিশি আছে, ওর সামনে বলছিস? ও তো আমার বোন। আচ্ছা, আর বলবো না। নিশি আপু আর আবির ভাইয়াকে বলে বাসায় আসছি। বাসায় আসার আগে আবির ভাইয়া কি আয়ান ভাইয়াকে আবার টেনে নিয়ে গেল। কি রে, আবার টেনে নিয়ে আসলি কেন? বাসায় যাব, ছাড়। আরে শোন, আমি যে কথাটা বললাম শুনিস কিন্তু, আমি কিন্তু সিরিয়াসলি বলেছি। আচ্ছা যা, তোর পাগলামি তো আর গেল না। 2 দিন পর বাচ্চার বাবা হবি। হ্যাঁ, আর তুই মামা হবি, আর তারপর বাবা। ওরা কি বললো শুনতেই পেলাম না। চলো, আব্বুরা আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই বাসায় চলে আসলাম। আজকে কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই তাড়াতাড়ি এসেছি। আয়ান ভাইয়া আমায় কলেজে দিয়ে চলে গেছেন, কলেজ শেষে আবার নিয়ে যাবেন বলেছেন। রুহি আর সিমিও এসেছে। কিরে আভা, শুনলাম নিশি আপু প্রেগনেন্ট? হ্যাঁ রে, আমার যে কি খুশি লাগছে, ছোট্ট একটা বেবি আসবে, আমার খালামণি ডাকবে, আমি ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াবো। এতই যখন বেবি ভালো লাগে, তখন আয়ান ভাইয়াকে বলে তুইও একটা নিয়ে নে। না, আমাদের এখন বেবি লাগবে না। এখন যদি ওনাকে বেবির কথা বলি, তাহলে উনি আমায় থাপড়াবে, ধমক দিয়ে বলবে পড়ালেখার বয়সে কিসের বেবি, আগে পড়ালেখা কর তারপর। রুহি আর সিমি হেসে বলল, তুই তো ভালোই আয়ান ভাইকে কপি করতে পারিস। আয়ান ভাইকে বলতে হবে আপনার বইয়ের লেখাপড়া ভালো লাগে না, ওর বেবি ভালো লাগে, একটা বেবি নেন। না রুহি, সিমি, তোরা এই কথা ওনাকে বলবি না। এসব আমি বলেছি শুনলে উনি আমায় কাঁচাই চিবিয়ে খাবেন, সাথে হাজারো কথা। আরে চিল, এত ভয় পাচ্ছিস কেন? ভাইয়া কি বলেছে তোকে বেবি নিবেন না? না বলেনি, তবে আমি বুঝি, তুই বেশি বুঝিস। আচ্ছা এই টপিক বাদ দে, চল ক্লাসে যাই। আজকে রবিউল স্যারের একটা ক্লাস আছে, আজকে স্যারের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, চল একসাথে যাই। 3 জন একসাথে ক্লাস করতে বসেছি। ক্লাসের একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমার তো মহা বিরক্ত লাগছে, কিছুই বলতেও পারছি না। কিভাবে তাকিয়ে থাকলে কি আর বলা, ভালো করে ক্লাস করা যায় নাকি? বিরক্তি নিয়ে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে বাহির হওয়ার সাথে সাথেই ওই ছেলেটার সামনে এসে দাঁড়ালো। ভ্রুকুচকে বললাম, কি সমস্যা, সামনে এসে দাঁড়ালেন কেন? আমার নাম সৌরভ, আমি তোমার ক্লাসেই পড়ি, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। ছেলেটার কথা শুনে ওরা 3 জন হা করে তাকিয়ে আছে। আপনার নাম কি আমি জানতে চাইনি, কিন্তু আমি জানাতে চাই, কারণ তোমাকে আমার খুব পছন্দ, আমি তোমাকে বিয়ে করতে চাই। রুহি আর সিমি হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। ভাই, বিয়ের তামাইয়ার আর কয়বার বিয়ে করবি? ওর জামাই জানতে পারলে তোর বিয়ের শখ মিটিয়ে দিবে। রুহি আর সিমির কথা শুনে ছেলেটার মুখ চুপসে গেল আর বলল, উনি বিবাহিত? জি আমি বিবাহিত, আর আমার জামাই আছে। ছেলেটা মুখটা কালো করে সরি বলে চলে গেল। সিমি রুহির হাসি থামছে না। আভারে, তোর বিয়ে হওয়া সত্ত্বেও ছেলেরা প্রপোজ করতেই থাকে, আমাদের পোড়া কপাল, আমরা সিঙ্গেল হয়েও প্রপোজ পাই না। হ্যাঁ রে রুহি, ঠিকই বলেছিস, আমাদের কেউই পছন্দ করে না। আভার মতো সুন্দরী হলে আমরাও প্রপোজ পেতাম, সবই কপাল, আর আমাদের দুজনে কপালে কোনো বেড়াই নাই। তোদের দুজনে বাজে বকা শেষ হয়েছে? বাজে কথা কই কইলাম, সত্যিই তো কইছি। তোরা দুজন আমার থেকে কম সুন্দরী না, তারপরেও ঢং করতেছিস কেন? কেউ প্রপোজ করলে অ্যাকসেপ্ট করবি না, আবার ঢং মারাস? বিশ্বাস কর, কেউ যদি এবার একটা প্রপোজ করে আমি অ্যাকসেপ্ট করব, তাহলে শরীফ ভাইকে বলতে হবে তোকে যেন প্রপোজ করে। তুই ওই ফালতু লোকটার নাম নিবি না, উনি আমায় প্রপোজ করলেও কখনোই অ্যাকসেপ্ট করবো না, বুঝলি? কেন, আমার ভাইয়াকে দেখতে খারাপ নাকি? খারাপ তো, আমায় ফেলে দিয়ে কোমরের 12টা বাজায় দিছিল, এখনো মাঝে মধ্যে ব্যথা লাগে। আরে শরীফ ভাইকে বলবো তোকে যেন কোমরে একটা ব্যথার মলম এনে দেন। চুপ, ওনার কথা বাদ দে, চল ঝালমুড়ি খেয়ে আসি। 3 জন মিলে ঝালমুড়ি খাচ্ছি। মিউমুড়ি চিবোতে চিবোতে রুহি বলল, তোকে ভাইয়া নিতে আসবে নাকি একাই যাবি? বললো তো নিতে আসবে। আভা আয়নের জন্য অপেক্ষা করছে, আয়ন আর আসছে না। ভাইয়া আসতেছে না কেন রে? আসবে তো নাকি কি জানি, আসার তো কথা ছিল। কই, উনি তো কল দিয়েছেন। হ্যালো, আপনি কই নিতে আসবেন? আপনার জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ থেকে। সরি আভা, আজকে আমি নিতে আসতে পারবো
পারবো না, একটা কাজে ফেসে গেছি। আবার একটু অভিমান হলো, নিতে আসতে চেয়েও আবার আসলো না, এখন একাই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি কাজই করুন। রাগ করছো? কাজ না থাকলে সত্যিই যেতাম। তুমি তো জানো তোমায় একটিবার না দেখলে আমায় কেমন লাগে, তোমার আশেপাশে সবসময় থাকতে চাই। আভা চুপ করে শুনছে। একা যেতে পারবে না বাসায়? পারবো, আপনি চিন্তা করবেন না। আর কাজ শেষ করে তাড়াতাড়ি ফুরবেন। কেন বউ, তুমি বুঝি আমায় মিস করছো? তোমার সাথে থাকলে তো কাছেই আসতে চাও না। আপনার ফালতু বকা বন্ধ করে কাজ করে রাখছি। ইস বউ, তোমার লজ্জামাখা মুখটা যদি দেখতে পেতাম। কথাটা বলার সাথে সাথে আভা কলটা দিয়ে মুচকে হাসলো। কি রে আভা, মুচকে হাসছিস কেন? ভাইয়াকে চুমুটুমু দিয়েছে নাকি? চুপ কর তোরা দুজনে ওনার মতো শুধু ফালতু বকিস। ভাইয়া কি বললো, নিতে আসবে? না রে, উনি একটা কাজে আটকা পড়ে গেছেন, আজকে তাই আর আসতে পারবেন না। আমাকে এখন একাই যেতে হবে। একা যেতে হবে না, আমি আর রুহি তোকে বাসায় রেখে আসবো। আরে না, তোদের কষ্ট করতে হবে না, তোরা যা, আমি একাই যেতে পারবো। আমরা তোর সাথে যাবো মানে যাবই, তোদের সাথে আমি আর পারি না। যাবি যখন তাহলে চল। আভা, তোদের বাসায় যাওয়ার আগে একটা পার্ক আছে না? কেন যাবি? চল ওখান থেকে ঘুরে আসি। অনেকদিন একসাথে ঘুরতে যাওয়া হয় না। তোর তো জামাই আছে, তোকে ঘুরাবে। আমাদের তো কেউ নাই, আমাদের একাই ঘুরতে হবে। সব ব্যাপারে জামাইকে টানিস কেন? আন্টিকে বলবো নাকি তোকে বিয়ে দিয়ে দিতে? তাহলে জামাইয়ের সাথে তোরাও ঘুরতে পারবি। এই না না, আমাকে ভুলেও বলবি না। বিয়ের কথা আমি বলছি শুনলে আমারে পিটাবে। সিমির কথা শুনে আমি আর রুহি হাসছি। পার্কের পাশে বেঞ্চে বসে 3 বান্ধবী মিলে বাদাম খাচ্ছি আর গল্প করছি। পার্কটা ছোট হলেও অনেক সুন্দর। চারপাশে সবুজ গাছপালা, বিভিন্ন রঙের ফুলের সমাহার। আভা দেখতো, এটা তো শরীফ ভাইয়া না? কই, ওই তো সামনে দেখ, পিছনটা দেখা যাচ্ছে শুধু। তবে শরীফ ভাইয়ের মতোই মনে হচ্ছে। চল তো দেখি ভাইয়া কিনা। কাছে যেতে দেখি ওটা শরীফ ভাইয়াই ছিল। ভাইয়া তুমি এখানে কি করছো? শরীফ ভাইয়া পিছনে ঘুরে, আরে আভা তুই এখানে? আয়ানও এসেছে নাকি? না ভাইয়া, উনি আসেননি, আমরা 3 বান্ধবী মিলে এসেছি। শরীফ সিমি ও রুহিকে দেখলো, সিমির দিকে তাকিয়ে একটু তাকিয়েছিল। ভাইয়া বললে না তুমি এখানে কি করছো? আভা বুঝিস না এখানে মানুষ কি করতে আসে? নিশ্চয়ই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে। শরীফ আবারও সিমির দিকে তাকিয়ে, মিস সিমি আপনাকে কে বললো আমি গার্লফ্রেন্ড নিয়ে এসেছি? বলা লাগে নাকি? এমনিতেই বুঝে যায় আমার কোনো গার্লফ্রেন্ড নেই, বন্ধুর সাথে ঘুরতে এসেছি। তবে আপনি চাইলে আমার গার্লফ্রেন্ড হতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। বলেই মুচকি হাসলো শরীফ। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি আপনার গার্লফ্রেন্ড হতে যাব? কত ছেলে আমার পিছনে পড়ে আছে, তাদেরকে পাত্তা দিই না। আর আপনি কে? আভা আর রুহি ওদের দুজনে কথা শুনছে। তোমরা দুজন চুপ করো, দেখা হলেই ঝগড়া লেগে যাও। ভাইয়া তুমি তাহলে থাকো, আমরা যাই। এই রুহি, সিমি চল। আয়ান আসেনি, আমি তোকে আজকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। চল, আপনার আর যাওয়া লাগবে না, আমি আর রুহি আভাকে পৌঁছে দিব। আপনাদের যেতে হবে না। আর আপনাদের বাসা তো অন্যদিকে, আপনারা যান, আমি মামা বাড়িতেই যাব। তাই আমার সাথেই যাক। শরীফ ভাইয়া ঠিকই বলেছে, আমি ভাইয়ার সাথে যাই। দাঁড়াও, আমি রাফিকে তো ডাক দেই। এই রাফি, তোর হয়নি? আয়। বল। রুহি, এ আমার বন্ধু রাফি, ওর বাসা তোমার বাসার ওইদিকে, তুমি ওর সাথে যাও, ও তোমার বাসায় পৌঁছে দিবে। ভয় পেও না, রাফি খুব ভালো ছেলে, ভরসা করে যেতে পারো। ঠিক আছে ভাইয়া। আর মিস সিমি আপনি আমাদের সাথে চলেন, আভাকে বাসায় নামিয়ে দিয়ে আসি, আমি আপনাকে দিয়ে আসবো। নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। আপনি এত ঘাটতারা কেন? যেতে বলেছি যাবেন। সিমি কিছু বলবে তার আগে আভা ওকে থামিয়ে দিয়ে, চল তো সিমি, আর কথা বাড়াস না। সিমিকে বাধ্য হয়ে যেতে হলো। 3 জন অটোতে করে আভাদের বাসার সামনে এসে নামলো। আভা তুই বাসায় যা, আমি সিমিকে বাসায় দিয়ে আবার আসবো। আভা ফিস করে শরীফ ভাইকে বলল, ভাইয়া শোনো, সিমির সাথে শুধু ঝগড়া করলে হবে? একটু ভালোভাবে কথা তো বলতে হবে, তাহলেই না প্রেম হবে। তাই না? বড় হয়ে গেছিস, বড় ভাইকে এসব বলিস? এই তোমরা দুজন ফিস করে কি কথা বলছো? আপনাকে শুনতে হবে না মিস। আমি বাসায় চলে গেলাম। শরীফ ভাইয়া আর সিমির মধ্যে কিছু একটা হবে, কারণ আমি বুঝতে পেরেছি শরীফ ভাইয়া সিমিকে পছন্দ করে। মিস সিমি চলুন, হেঁটে যাবেন নাকি রিক্সায়? আপনার মাথা খারাপ? এত দূর হেঁটে যাওয়া যায় নাকি টাকার জন্য হেঁটে যেতে যাচ্ছেন? চিন্তা করবেন না, অটো ডাকেন, আমি ভাড়া দিব। আমার যথেষ্ট টাকা আছে। আর আপনি মনে হয় জানেন না আমি জব করি। আমি ভাবলাম হেঁটে গল্প করতে করতে যাবেন নাকি। অটো তো দেখছিই না, রিক্সায় যাই। রিক্সায় গেলে দুজন কাছাকাছি বসতে হবে, তাই সিমি যেতে যাচ্ছে না। অটো এই সময় নেই, তাই রিক্সায় যেতে হচ্ছে। শরীফ ও সিমি দুজন পাশাপাশি বসে আছে। মিস সিমি আপনার কি বয়ফ্রেন্ড আছে? কেন বলুন তো? এমনি জিজ্ঞেস করছি। বলেন। না নেই। সিমির কথায় শরীফ একটু খুশি হলো। নেই তাহলে আমি একটা চান্স নিতেই পারি। মানেটা কি? আপনার সাথে কে প্রেম করবে? ঝগড়ুটে লোক আপনি। শরীফ এসে বলল, আপনি চাইলে ঝগড়া করবো না, এখন থেকে শুধু প্রেম করব, আর আপনি যদি রাজি থাকেন। আর আমি দেখতে অতটাও খারাপ না যে পছন্দ হবে না। সিমি চুপ করে আছে, কি বলবে? শরীফ দেখতেও মোটামুটি ভালোই, উজ্জ্বল চেহারা, উচ্চতা 5 ফিট 7। রিক্সা গন্তব্যে এসে পৌঁছে গেছে। এখানে আমার বাসা, আমি যাই। সিমি ভাড়া দিতে চাইলে শরীফ ভাড়া দিতে দেয় না, সে নিজেই ভাড়া মিটিয়ে দেয়। আপনি এবার চলে যান, আমিও বাসার ভিতরে যাই। মিস সিমি আপনার সাথে আসলাম, বাসায় যেতে বললেন না একবার? দেখুন আমি আপনাকে বাসায় যেতে বলতেই পারবো না, আপনাকে আমার সাথে দেখলে বাসায় অন্য কিছু ভাববে। আচ্ছা ঠিক আছে, যাব না। একবারে না হয় জামাই হয়ে ঢুকবো। কথাটা ধীরে ধীরে বলার জন্য সিমি শুনতে পায়নি। কিছু বললেন? না কিছুই বলিনি।
ঠিক আছে বাই। আমি বাসায় গেলাম। সিমি বাসায় ঢুকবে তখনই শরীফ বলল, মিস সিমি, আমাকে কি আপনার পছন্দ হয় না? না মানে প্রেমিক বানানো যায় না? সিমি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ভেবে দেখব বলে হেসে বাসার ভেতরে চলে গেল। ইয়াস, হেসেছে তো ফেসেছে। মিস সিমি, আমি আপনাকে আমার করব।